সুখ পাখি গল্প পর্ব ২। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শুটকোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছুল। এমন চমৎকার ছেলেই তোর চাই। আবার বিয়ের পর ক্যানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলে সারা জীবনের মতো জীবন ঝলমলে। মিথিলা দোরগোড়াতেই প্রার্থনা শুরু করল, ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকল। আবার গালে ব্লাশান ছড়ালো আরেকটু, লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখল অবঢৌকনে ঢাকা নিজের জৌলস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলেই তো নাহিদটা পেছন ছাড়ে না। শত খ্যাচখ্যাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসল, নিজের প্রতি মোহিতায়। সেইক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়াল। আয়নার ভেতর থেকেই ওর ওপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিবর খুব নগণ্য লাগল মিথিলার। মনে হলো পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর, নির্মল। রাগ হল ওর। দাউ দাউ করে হিংসের খড়কুটোতে বহ্নি জ্বলল সবেগে। হিসেব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা, ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিক, কণ্ঠে তেজ। কি চাই এখানে? মণি বলল তোমার কিছু লাগবে কিনা দেখতে। মণি মাইফুট, আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়ালো, ডানে বামে নাড়ালো, বোঝালো না। তাহলে বেহায়ার মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল ও। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোটপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দেয়, তুই চুপ থাক। ভেংচি কাটল রাহাত। মিথিলার এই খচ্চরের স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমোয়। তাহলে দুজন দুই মেরুর কি করে হয়? পুষ্পিতা কত শান্ত ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না, শুধু সাজে, ঘুরে বেড়ায়, ফোন টেপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখ দিক চাইল, কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোটপু, তুমি আমার কাছে এসো, আমি কতকগুলো এনিমি মেরেছি তোমাকে দেখাই। পুষ্পিতা ঠোঁটে হাসি টানল, এগোলো ওর দিকে। বিছানায় বসতে যাবে মিথিলা হুঁশিয়ারি দিল, এই, ওখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয়, অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিক। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো। একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না। মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আখিতে পুষ্পিতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত। ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে শোয়, ওমন। ওর ছোটপুতো রাজকন্যের মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন তখন। মেয়েকে শুধালেন, হলো তোর? চল এবার। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। যুদ্ধ চলছে অহর্নিশি। গোলাগুলির যান্ত্রিক শব্দে কামরা আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার। চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিক চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই ছোট্ট ছেলেটা। বসার ঘর থেকে হৈ হৈ আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতকগুলো আমুদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেই ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে। অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই। খোরশেদুলের তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে, এফোর ওফোর করেছে একটুখানি শরীর।
পুষ্পিতা ঢোং গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনিই খুঁজে খুঁজে গিয়ে সেখান থেকে দত্তক আনেন ওকে। মায়ের মতো সবটুকু আদর সে দিয়েছেন, এখনও দিচ্ছেন, কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকে লোকটার বিষ বাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না, ইচ্ছে হয় একটু ভালো থাকার। চায় না ওকে নিয়ে ছোটবেলা হতে দেখা মনির সংসারের এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এ ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা। ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনের দেয়ালে ঠেসে দেয়, চোখ বোজে ক্লান্ত ভঙ্গিতে। কার্নিশ বেয়ে তরতর করে জল নামে 2 ফোঁটা। অচম্বা একটি কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না, আপুর কথায় কষ্ট পেয়েছ? ও তো ওরকমই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোটপু। আদরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদব না, খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকালো, কোকড়া চুল নড়ে চড়ে গেল সজোরে। পরপর বলল, একটু ওদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল ওমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হু হু করে কাঁদে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। অচম্পা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। ঢুকেছে মিথিলা, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এই ঘরে। পুষ্পিতা এক পলক ওনাকে দেখে তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তৃন্যাস হুকুম ছড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতিরেক উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুকে রেখেই বেরিয়ে গেল। পলাশ হাঁ করে চেয়ে রইল সেদিক। অক্ষিকটরের পরতে পরতে মূঢ়তা। বিড়বিড় করল, হোয়াট এ বিউটি। তার ধ্যান ভাঙল মিথিলার গদগদে কণ্ঠে। বসুন না, দাঁড়িয়ে কেন? গলা খাকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টপিষ্টে ধরেছে অন্যরকম চাওয়া পাওয়া। ওমন তাকিয়ে প্রশ্ন করল, মেয়েটিকে? পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিষল। পরপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট। এতিম তো, যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকালো এক পল। পরপর দীর্ঘশ্বাস আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না, সে যে সুন্দরীই হোক না কেন। স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসল বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসল, উদ্যোগে কথাবার্তা শুরু করল। পলাশ হু হা করে উত্তর করল শুধু। স্ফূর্তি গলায় শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিক। অধীর পায়ে নামছে তীব্র। চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বাঁ হাতের কবজিতে রূপার পুরু ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডেলে বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ি। তার শরীরে থাকে দামি আতরের গ্রাণ, সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ং ও ভুললেও উনি ভোলেননি জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তিধু বসল, নিজের মতো খাবার তুলল প্লেটে। টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়ল। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন,
কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে। তীব্র ফোনের দিক চেয়েই জবাব দিল, হ্যাঁ পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবনোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। তীব্র খাওয়া থামালো, চাইল বাবার দিক। ঘোলা মুখ তপ্ত রূপে শুধালো, কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মারবে ওদের? তীব্র একপেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়, এত বড় বুকের পাটাজার তাকে দেখব না? জামশিদ স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠলেন। তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়ানোর? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না। এ নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছে জানো? কত টাকা খুশিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে, হিসেব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো, আনন্দ। জামশেদ থমকালেন, নিশ্চিত হতে শুগালেন, কি? তীব্র চাইল, সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতেও অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্রের চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিবর। চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাঁধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন, না। আর আপনারই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। আম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে। নড়ে উঠল থালাবাসন। গ্লাসে ঢালা জল ছলকালো দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্রাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছ। ঘোরো, কিছুটা বলিনি। তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে। আর কত? মান ইজ্জত অনেক শেষ করেছ, থামো এখন। ছেলে বলে কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না। সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ড সহ্য করব না। তীব্রের কিচ্ছু যায় এলো না। এমন ভঙ্গিতে হাসল যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন, তীব্র, ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত, না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি ড্যাড। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। তাকে থামাবেন কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনোদিন। তীব্রের কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন। উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌঢ় গতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব না দিতে পারার ব্যর্থতায় রূঢ়তা ছুটল রন্ধ্রে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিক দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহনে পায়ে হাগা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটিবারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়েও শান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই যেখানে, সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হা হুতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম শাহের ছোটখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খোরশেদুল। দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সকালে চা এখানেই খায়। দু বেঞ্চে ৮ জন বসেছে আজ। বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্রের লাল জিপ। গান গাইছে সবাই। ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের উপর বাইকের উপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর। গলায় ফুর্ত আওয়াজ।
আরে আরে ম্যা তো গায়া দিল ভি গায়া। তীব্রের মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের উপর রাখা অন্য পা। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে অর্ধ পোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো, সেই সময় প্রচণ্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসের রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভ্রুং গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করল আগন্তুককে দেখতে। শাফিনের দিক চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ল, চিনি না, দাঁড়া দেখছি। শাফিন মুহূর্তে তার বাইক ছোটালো, সাথে চলল আরও কয়জন। তীব্রের হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম চা কাউকে দেন না, শুধুমাত্র তীব্রের জন্য বরাদ্দতা। উষ্ণ চায়ে পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যেই লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ, কি করেছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। শাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ, এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখল একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে এত সেজেগুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না, আর 10-12 জবের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় জানালো, অফিসে খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গেছিল। মুশফিক ভ্রুঙো চায়, এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুরবাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই টেনে টেনে বলল, ও নতুন জামাই। মিরাজ লোকটির চিবুক ডানে বামে ঘোরালো। ওলে ওলে, আমাদের পাড়ার নতুন জামাই? তা জামাই বিট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। ও শুধালো, নাম শুনেছ? জি। দেখনি তাই তো? আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্রের দিক আঙুল তাক করল মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। শাফিন বলল, দেখেছিস? জি। সালাম দেবে কে, তোর বাপ? লোকটি তৎপর ভয়ে ভয়ে আওড়ালেন, আসসালাম আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড। উনি ছোট কণ্ঠে শুধালেন, আমি যাব এখন? মুশফিক চোখ পাকায়, যেতে বলেছি তোকে? জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে, আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস? এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল, হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন, জি জি হলো। মিরাজ বলল, অন্যায় যখন করেছিস ভায়া, একটা শাস্তি পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন এতগুলো ছেলের উদুম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্তও নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক শুধরে দিয়ে বলল, আহা, শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন। তারপর তীব্রের দিক চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দিই? লোকটির ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই ভেঙে যাবেন সে। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আগা মেশানো চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাড় ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখলেন লোকটির। বিরাতি নয়নজোড়ার অতুষ্ণ চাউনি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবু শুনেছেন, কিন্তু চোখে দেখলেন এই প্রথম। এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলেন আজি? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এবারের মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁকা করে পেছনে 2 হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছুড়ল, প্যান্ট খোল। লোকটি ভরকে বলল, জি। শাফিন তেতে বলল, GHI সব পড়ে। বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা।